একজন বাঙালি খাদ্য ব্যবসায়ী, সে চায়নাতে কি করতে গেল এবং চায়নাতে তার ব্যবসাটা কিভাবে সে করলো, এটা যদি একজন বাঙালি ব্যবসায়ী সে নতুন জানতে চায়। না, চায়নাতে আমি ঘুরতে গেছিলাম ফার্স্টে আমার বন্ধুর, আমার বাবার বন্ধুর সাথে। কিন্তু রসগোল্লা মেকারটা মনে হয় কাস্টম মেড ফ্রম চায়না না? না, জাপান থেকে। জাপান, হ্যাঁ জাপান। তো চাইনাই বলো। হ্যাঁ, চায়নাতে আমরা ঘুরতে গেছিলাম, তারপরে ক্যান্টন ফেয়ার চলছিল। তো ক্যান্টন ফেয়ার মোটামুটি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে চলে। আর আমি যখন গেছিলাম তখন ফুড সেকশনটা চলছিল। মানে ক্যান্টন ফেয়ার না, একটা সেকশন ধরে হয়, তারপর শেষ হয়ে যাবে। ধরো হোম সেকশন, তো ওটা আবার এত তারিখ থেকে এত তারিখ হবে, তারপর শেষ হয়ে যাবে। তো আমাদের সেই সময়টা ফুড সেকশনটা চলছিল। তো আমি যখন গেলাম, বিভিন্ন ফুড ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা ভাবতেও পারি না, সেটা হোলসেলে পাওয়া যাচ্ছে। তো তখন অনেকটা আরো আরো মানে চোখ খুলছে আর কি। আরো দেখছি যে বিদেশে কি করে কিভাবে কাজ হচ্ছে, বেকারি ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হচ্ছে, বিভিন্ন মেশিনারি দেখছি। এইসব মেশিনারি দেখতে দেখতে এক্সিবিশনে যেতে যেতে আমি অনেক রকম মেশিন করে ফেললাম, মানে অনেকটা মেকানিক্যাল করে ফেললাম, যে আমাদের প্রোডাকশনটা অনেক বেড়ে গেল। হ্যাঁ, এই প্রোডাকশন বেড়ে যেতে আমাদের আরো দোকান খুললাম। এই করে একটা একটা স্টেপ ওয়াইজ ব্যবসাটা অনেকটা বড় হয়েছে। না, কিন্তু আমি বুঝতে পারছি না, একজন চাইনিজ বা জাপানিকে রসগোল্লা জিনিসটা বোঝাবে কি করে, আর সেটা বানানোর প্রসেস, সেই মেশিন তৈরি করছে কি করে? অ্যাকচুয়ালি রসগোল্লা বা সন্দেশের জন্য ওরা কোনো মেশিনই করেনি। ওরা নিজেদের মতন নিজেদের মিষ্টি করে। যেমন আমরা জাপানের যে মেশিনটা সবচেয়ে আমাদের যেটা কাজে লেগেছে, যে মেশিনটা একটা মোচি মেকিং মেশিন। মোচি হচ্ছে একটা নারকল সরি চালের গুঁড়ো দিয়ে তৈরি একটা মিষ্টি, যেটা চালের গুঁড়ো চিনি আর বিন পেস্ট, রেড বিন পেস্ট দিয়ে তৈরি করে। আর রেড বিন পেস্টটাও চালের গুঁড়োর মধ্যে স্টাফিং করা হয়, ঠিক পিঠের মতন। আমাদের যেমন আমরা নারকোল স্টাফিং করি, ওরা ওই চালের বিন পেস্টটা স্টাফিং করা হয় একটা চালের গুঁড়োর মোড়কের ওপর। তো ওইটা যখন দেখলাম যে এই মোচিটা বানাচ্ছে এই মেশিনটা দিয়ে, আর খুব সুন্দরভাবে খুব ফাস্ট হচ্ছে, তখন আমি বললাম এটা দিয়ে আমাদের সন্দেশও বানানো যেতে পারে, এটা দিয়ে আমাদের কচুরি বানানো যেতে পারে, মানে কচুরি স্টাফিং করা যেতে পারে। আমাদের যে অনেক রকম সন্দেশ এটা দিয়ে বানানো যেতে পারে, জল ভরা সন্দেশ যেটা আমাদের সবচেয়ে ফেমাস, এটা দিয়ে বানানো যেতে পারে। তখন আমি জাপানে গেলাম ফার্স্ট, চায়না থেকে ফার্স্টে গেছিলাম, তারপরে সেকেন্ড টাইম জাপান গেলাম। জাপানে সব জিনিসপত্র নিয়ে গেছিলাম, সরঞ্জাম, সন্দেশ, নলেন গুড় নিয়ে গিয়ে ওখানে টেস্টিং করলাম, খুব অবাক হয়ে গেলাম। তারপরে এই কথাটা আমি সবসময় বলি। তো যখন ফিরে এলাম, বাবাকে ভিডিও দেখালাম, বাবা বললো এই মেশিনটা চাই, যা হোক করে নিয়ে আয়। আমি বললাম অনেক দাম, এসব হবে না, হ্যাঁ বাড়ি ফাড়ি বেচে দিতে হবে। বাবা বললো বাড়ি বেচতে হলে বাড়ি বেচে দে, এই মেশিনটা নিয়ে আয়। এই এতটা সাপোর্ট করেছে মোরালি। আর তারপরে ফাইন্যান্সিয়ালি তো আমি জোগাড় করেছি ব্যাংক ট্যাঙ্ক থেকে, লোন টোন নিয়ে। এইটা একটা প্রশ্ন, এই যে বলরাম মল্লিক এত ডাইভার্সিফাই হলো, তোমার নিশ্চয়ই কোনো ইনভেস্টার্স দরকার হয়েছে কখনো, বা ব্যাংক দরকার হয়েছে। আজকে যদি আমি একজন নতুন ব্যবসায়ী হই, আমি কিভাবে পিচ করব? এই যে তুমি ডাইভার্সিফিকেশনটা করলো, এই একটা ভবানীপুরের দোকান থেকে ফার্স্টে মেশিন আনলে, তারপর মেশিনের পরে প্রোডাকশন বাড়লো, তার একটা ফলশ্রুতি হিসেবে এখন কলকাতা জুড়ে, রাজ্য জুড়ে, দেশ জুড়ে এখন তোমরা রয়েছে। এই যে আমি যদি পিচ করতে চাই, আমার একটা দোকান আছে, সেটাকে আমি ডাইভার্সিফাই করব, আমি কিভাবে পিচ করব এই টাকাটা তোলার জন্য? না, ব্যাপারটা হচ্ছে এখন বিজনেস যে সিস্টেমটা দেখছি আমি, টেকনিকটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। মানে আমি কম দিনে কি করে আমি ধনী হতে পারবো, বা কি করে পয়সা কামাতে পারবো, লোকে কিন্তু এখন ওটাই ভাবছে। তাতে কোনো দোষ নেই, একটাতে সাকসেসফুল হলাম না, একটাতে সাকসেস হতে পারবো, হবার চেষ্টা করব। বা তো একটা জিনিসে যদি বেশি দিন দিই, তাহলে হয়তো ওটা সাকসেস না হলে তাহলে আমার লাইফটা ওতে চলে যাবে। কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি একটা কিছু তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেটা আমি বলবো আমার, সেটাকে আমি ধরে এগিয়ে গেছি। কিন্তু এটা রিস্ক, একটা বিশাল রিস্ক নিয়েছি, অনেক লোন নিয়েছি। ব্যবসা করতে গেলে রিস্ক নিতেই হবে, রিস্ক ইজ দ্য ফ্যাক্টর। মানে তুমি এবার কম টাইমের মধ্যে ওটাকে ছেড়ে দেবে করে, সাকসেসফুল হোক আর আনসাকসেসফুল হোক সেটা দেখবে, কোনো ইনভেস্টার থ্রুতে টাকা নিয়ে না, তুমি ওটার পেছনে লেগে থাকবে। দুরকম রাস্তা আছে, তুমি ওইটার পেছনে লেগে যতদিন না সাকসেস হচ্ছে, যতদিন না তুমি সাকসেস পাচ্ছ, ওর পেছনে লেগে থাকলে ওটাকে সাকসেস করেই চাললে, এটা একটা টেকনিক হতে পারে। আর একটা টেকনিক যে এখন যারা করছে, ইনভেস্টার নিয়ে শার্ক ট্যাঙ্কে দেখতে পাচ্ছ, একটা ব্যবসা থেকে একটা ব্যবসা সুইচ করছে, বেচে দিয়ে চলে যাচ্ছে, পয়সা কামিয়ে নিচ্ছে।
হ্যাঁ, তোমাকে কিন্তু ক্লিক হতে হবে, যে আমারটাতেও মিষ্টিটা ক্লিক করেছে, আর তোমার যে আইডিয়াটা তো আইটিতে কোনো আইডিয়া আছে সেটা ক্লিক করতে হবে। একবার যদি ক্লিক করে যায়, আর আইডিয়া যদি ঠিক হয়, মানুষ যদি অ্যাকসেপ্ট করে, তোমার ব্যবসা সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু রিস্কটা সবেতেই আছে, ক্লিক করুক আর না করুক রিস্ক তো আছে। আর তুমি যদি শর্ট টার্মেও ভাবো সেখানেও রিস্ক আছে, আমি লং টার্মে ভেবেছি সেখানেও প্রচুর রিস্ক নিয়েছি, এখনও নিয়ে যাচ্ছি। আমি প্রচুর ইনভেস্টমেন্ট করছি ব্যাংকের থ্রুতেই, আমার কোনো বাইরের টাকা আমরা এখনও কোনো নিয়ে কোনো বাইরের ইনভেস্টার নেই, আমি পুরোপুরি ব্যাংকের সাপোর্টেই চলি যতটাই।